This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই দুপুরের সুপার প্রাইম টাইম। আর দুপুর দুটো মানেই আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছেন মধুকল্পিতা। আর ফুল অ্যান্ড ফাইনালে এই মুহূর্তে আমাদের নজর রাখতে হবে গুলশান কলোনির দিকে। বোমা, গুলি, ভাঙচুর, দুষ্কৃতী দৌরাত্মে আতঙ্কে রয়েছে এই মুহূর্তে গুলশান কলোনির যারা বাসিন্দারা তারা। এবং আমি গুলশান কলোনিতে বাস করি, আমার অনুরাগীরা থাকেন বলে এখানে বারবার হামলা। গুলশানে আর গুন্ডাগার্দি চলবে না, অপরাধীদের জায়গা নেই গুলশান কলোনিতে। বহিরাগত গুন্ডাদের ঠেকাতে রোজ পাহারা দেবেন স্থানীয়রা, জানালেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। এই মোড়টাকেই টার্গেট করে দুষ্কৃতীরা বারবার করে। ঘটনা ঘটলে দেখবেন এখানেই ঘটে, কারণ এখানে আমি বসি, আমার লোকজনরাও এখানে থাকে। কিন্তু যাই হোক, যেটা ঘটনা ঘটে গেছে রাতের অন্ধকারে বাইরের থেকে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে ঘটনা ঘটিয়েছিল। কিন্তু গুলশানের মানুষ ঐক্যবদ্ধ, তারা ঠিক করে নিয়েছে, এখানে ইমাম সাহেবরা সব আছেন, তারা ঠিক করে নিয়েছে যে গুলশানে আর গুন্ডাগার্দি চলবে না। গুলশান যেরকম শান্ত ছিল আবার পুনরায় আগের জায়গায় ফিরে যাবে। আর ক্রিমিনালদের গুলশানে কোনো ঠাঁই নেই। এখন থেকে এখানকার ছেলেরা প্রতিনিয়ত নিজেরা প্রত্যেকটা অঞ্চল পাহারা দেবে, যাতে বহিরাগত গুন্ডারা ভেতরে এখানে প্রবেশ করতে না পারে। ওই 4 বছর ধরে অনেক হুমকি আমি দেখেছি, অনেক হুমকি আমি শুনেছি। সাধারণ মানুষ তো আতঙ্কে থাকবেই। ওটা কিছু দুষ্কৃতী এসছিল, তারা যতটা না ঘটনা ঘটিয়েছে তার চেয়ে বেশি পালিয়ে যাওয়ার মানসিকতা ছিল। এদের নিয়ে আমি চিন্তা করছি না, মানুষ, গুলশানের মানুষ এদের বিরুদ্ধে রুখে দেবে এদেরকে। আপনারা শুনলেন কি বলছেন, তিনি বলছেন যে তিনি গুলশান কলোনিতেই বসেন এবং তার অনুগামীরা সেখানে থাকেন বলে এখানে নাকি বারবার হামলা, অন্তত এমনটাই দাবি করেছেন তিনি। গুলশানে আর গুন্ডাগার্দি চলবে না, অপরাধীদের জায়গা নেই গুলশান কলোনিতে। বহিরাগত গুন্ডাদের ঠেকাতে রোজ পাহারা দেবেন স্থানীয়রা, এমনটাই জানিয়েছেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজল বাবু, আপনাকে স্বাগত টিভি 9 বাংলা। এই যে দেখুন, গুলশান কলোনি বারবার উত্তপ্ত হয়ে উঠছে, সেই গুলশান কলোনিতে এবারে বহিরাগত গুন্ডাদের ঠেকাতে নাকি রোজ পাহারা দেবেন স্থানীয় বাসিন্দারা, অন্তত এমনটাই দাবি করছেন সুশান্ত ঘোষ। কথা হচ্ছে, আমি প্রথমে সুশান্তকে ধন্যবাদ জানাই, যে এখনো আছে আমাদের মধ্যে। ও যেন সাবধান থাকে। আদিল হোসেন গতকাল ছাড়া পেয়ে গেছে। বন্দুকটা যদি কাটমানির না হতো এতক্ষণ ও ওর নামের আগে চন্দ্রবিন্দু থাকতো। ও দেখুন, ওকে একটা ধন্যবাদ জানাই, অন্তত পুলিশের নামটা মুখে আনেনি। ও বলেছে ইমাম সাহেবরা আছেন, আচ্ছা, সংঘবদ্ধ ভাবে মানুষ প্রটেস্ট করবে, প্রতিরোধ করবে সমাজ বিরোধীদের। তো আমি যেটা জানতে চাই, আমার যেটা জানতে খুব ইচ্ছা করে, এই যে ধরুন সমাজ বিরোধীরা আসছে, কি সব বলে 9mm 10mm কি সব বলে আমি জানি না। এই 9mm 10mm এর মোকাবিলা করবার জন্য স্থানীয় সমাজের মানুষের হাতে সেই ধরনের কিছু হাতিয়ার তুলে দিয়েছিল সুশান্ত। নয়তো 9mm এর সামনে বা 10mm এর সামনে ওই বাড়ির লাঠি, ওই বেলচা, বেলুন, খুন্তি, হাতা এসব দিয়ে তো প্রতিরোধ করা যাবে না। এসব দিয়ে তো প্রতিরোধ করতে গেলে পাকিস্তানের দশা হবে। আমরা যখন মিসাইল পাঠাচ্ছি ওরা তখন ড্রোন দিয়ে লাল নীল আলো ছড়াচ্ছে, এরকম অবস্থা হবে। এসব ফালতু গল্প। সবটা হচ্ছে মাল তোলার লড়াই। মিনি ফিরোজটাকে, মিনি ফিরোজকে এরা পাড়াচাড়া করেছিল ওরা মালটা তুলবে বলে। মিনি ফিরোজ বলছে আমার মাল আমার চাই, আমার ভাগ আমার চাই বলেছে। আবার এগুলো তার নিজের মার্কেটিং এর ব্র্যান্ডিং করেছে প্র্যাকটিক্যালি। কাল কাউকে মেরেছে, কাউকে মারিনি। আগের শোলের সেই ডায়লগটা ভাবুন, যখন সেই সাম্বা আর কি নাম ছিল, কালিয়া নাকি, ওই ঘোড়া নিয়ে ঘুরছিল, সেরকম ভাবে বাইক নিয়ে কাল ঘুরছে আর বলছে বন্দুক দিয়ে গুলি চালাচ্ছে। কারোর উদ্দেশ্যে মারিনি, কিন্তু ফাঁকা মাঠে বোমা মারছে। এরা কিন্তু নিজের পাবলিসিটি করলো। যেমন বিজ্ঞাপন আপনাদের এতে দেয় না লোকের টিভিতে, যে ছবি সই দেখে নিন, অমুক দেন তাই দেন, ঠিক সেরকম ধরনের বিজ্ঞাপন করেছে সমাজ বিরোধীরা, যে আমাদের ক্ষমতা দেখে নে। নিজেদের ক্ষমতা প্রদর্শন করারই চেষ্টা করছেন, অন্তত এমনটাই অভিযোগ করছেন সজল ঘোষ। ধন্যবাদ আপনাকে।
গুলশান কলোনি যে নিয়ে কথা হচ্ছিল, এই গুলশান কলোনিতে গুলি বোমা তাণ্ডব যেটা ঘটলো, দুদিন পেরিয়ে গিয়েছে কিন্তু 4 জন ধরা পড়লেও এখনো যে মাস্টার মাইন্ড, কিছুক্ষণ আগে যার কথা বলছিলাম আমরাও, মিনি ফিরোজ বলে যাকে জানতে পারা যাচ্ছে, সেই মিনি ফিরোজ এখনো অধরা, পুলিশের খাতায় ফেরার। এই মিনি ফিরোজ ফেসবুকে তিনি কিন্তু বহাল তবিয়তে রয়েছেন। আমার শান্ত রূপ দেখেছো, আশা করব আমার রুদ্ররূপ দেখতে হবে না। ফেসবুক রিল হয়, সে ফেসবুক রিলে ফেরার এই যে মাস্টার মাইন্ড মিনি ফিরোজ, তিনি এটাই বলছেন তার ফেসবুক রিলে, তিনি এটা বলছেন। রিলে আমরা জানি ওখানে একটা ব্যাকগ্রাউন্ড, কিছু ডায়ালগ থাকে, কিছু মিউজিক থাকে, তিনি সেই ডায়ালগের সঙ্গে একাত্মবোধ করেছেন হয়তো, যে কারণে তিনি তার ফেসবুক রিল সেই পোস্টে তিনি বলছেন যে শান্তরূপ দেখেছেন আপনারা, রুদ্ররূপ। আমি আমার সহকর্মী সায়ন্তর কাছে যাবো। সায়ন্ত, ফেসবুকে বহাল তবিয়তে আছে, এখন এআই এর যুগে ট্র্যাক করা তো খুব একটা কঠিন কাজ বলে অন্ততপক্ষে আমাদের মনে হয় না, বিশেষ করে এই ধরনের মাস্টার মাইন্ডদের। এদের ট্র্যাক করতে সবসময় এত দেরি হয় কেন পুলিশের, কি জানা যাচ্ছে এখনো? বিশেষ কোনো কারণ? দেখো ট্র্যাক করতে অসুবিধা হয় না ট্র্যাক করা হচ্ছে না, সেটা কিন্তু এখন বড়সড় প্রশ্ন। কারণ ট্র্যাক করা হবে কাকে? যদি কলকাতা পুলিশ মনে করে যে কোনো জায়গা থেকে অপরাধীদের খুঁজে বের করে আনতে পারে, এরকম একাধিক উদাহরণ আমরা পেয়েছি। কিন্তু যেটা স্থানীয় মানুষ মনে করছে, যেটা রাজনৈতিক মহল মনে করছে, যে এই মিনি ফিরোজের ওপর রয়েছে এক বিধায়ক, তৃণমূলের এক বিধায়কের হাত, যার নাম স্থানীয় মানুষজনও বলছে যে জাভেদ খান কোথাও না কোথাও এই মিনি ফিরোজকে ব্যাকআপ দিচ্ছে, অথবা তার মাথার উপর হাত রয়েছে বলে অভিযোগ অন্তত সুশান্ত ঘোষের অনুগামীদের। আর সেই কারণে কিন্তু মিনি ফিরোজ সমাজ মাধ্যমে এত অ্যাক্টিভ, তিনি রিলও দিচ্ছেন, অথচ পুলিশ তাকে এখনো পর্যন্ত ধরতে পারলো না। অথচ তার যে 4 জন সাগরেদ, সেই 4 জনকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে, এবং তার মধ্যে মধু এবং সাজিদ হচ্ছে সব থেকে ওর ডান হাত এবং বাদ বলা চলে, এতটাই ঘনিষ্ঠ মিনি ফিরোজের। অথচ মিনি ফিরোজ এখনো গ্রেপ্তার হতে পারেনি। দেখো এই এলাকায় মিনি ফিরোজের মধ্যে মধু সাজিদ যারা আছে, এই সাগরেদদেরকেও যদি একটু জোরে চাপ দেওয়া হয়, মানে আস্তে চাপ নয়, জোরে চাপ দেওয়া হলে, তাদের মুখ থেকে তো এর আগে পুলিশ অনেক ক্ষেত্রে অনেক নাম বার করে এনেছে, তো তাদের থেকে কিছু এখনো পর্যন্ত ক্লু কি পুলিশ পেয়েছে? দেখো পুলিশ এখন, যেটা পুলিশ সূত্রে খবর, শুধুমাত্র তারা জানিয়েছে তারা ওই এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্য গিয়েছিল, কাউকে মারার জন্য না, এই দাবি করেছে, এমনই জানাচ্ছে পুলিশের তরফে। যদিও যেটা জানা যাচ্ছে যে এই মিনি ফিরোজ, গতকাল যখন আমি কথা বলেছি মিনি ফিরোজের সঙ্গে, তখন কিন্তু নির্দিষ্টভাবে জানিয়েছে সে বিহারে বসে রয়েছে। তাহলে যদি সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানাতে পারে। অ্যাবসলিউটলি, আমি এটাই তোমাকে জিজ্ঞেস করতে চাইছিলাম, এটা দর্শকদের আরো একবার এই জায়গাটা আমি একটু স্পেসিফিক্যালি বলতে চাই, যে আমার সহকর্মী সায়ন্তর সঙ্গে মিনি ফিরোজে যখন কথা হয়, সে নিজে জানাচ্ছে, অথচ ভাবুন পুলিশ এখনো পর্যন্ত তার টিকি ছুতে পারছে না। যেই মিনি ফিরোজ আমার সহকর্মী সায়ন্তর সাথে কথা বলতে পারছে, জানাতে পারছে, রোয়াবে জানাতে পারছে, পুলিশ তাকে ধরতে পারছে না। আমরা প্রশ্ন তুলবো না পুলিশের ভূমিকা নিয়ে? অধরা মিনি ফিরোজকে নিয়ে পুলিশকে তিনিও নিশানা করেছেন, কি বলেছেন সুকান্ত, আপনাদের শোনাবো। না, পুলিশ হয়তো রিল দেখছে, আনন্দ উপভোগ করছে, এসি রুমে বসে। কিন্তু সংবাদ মাধ্যমের সাথে কমিউনিকেট করছেন, তারপরেও পুলিশ ট্র্যাক করতে না, পুলিশ ধরবে না। তার উপরে বিধায়ক জাভেদ খানের নাকি হাত আছে, এরকম শোনা যাচ্ছে, লোকজন বলে। স্বাভাবিকভাবে পুলিশের ক্ষমতা হবে তাকে ধরার জন্য, পুলিশের সেই মেরুদণ্ড নেই পশ্চিমবঙ্গ। আর এই যে গুলশান কলোনি, সেই গুলশান কলোনি রোহিঙ্গা এবং বাংলাদেশিদের আখড়া, জনসংখ্যা 3 লক্ষ, অথচ ভোটার সংখ্যা মাত্র 3000। তথ্য তুলে ধরে রাজ্য সরকারকে বিঁধেছেন সুকান্ত মজুমদার। গুলশান কলোনি নিয়ে বদনাম ছড়াচ্ছে বিজেপি, কোনো রোহিঙ্গা বাংলাদেশি থাকে না গুলশান কলোনিতে, পাল্টা দাবি 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের। গুলশান কলোনির বিষয়টি তো আগেও সবার সামনে এসেছিল, ওখানে রোহিঙ্গা, বাংলাদেশি, মুসলিম, তাদের আঁকড়া প্রায় 3000 ভোটার, জনসংখ্যা হচ্ছে প্রায় 2 লাখ। মানে কি ভয়ঙ্কর বোমের উপরে আমরা বসে আছি, বুঝতে পারছেন? এবং পশ্চিমবঙ্গ সরকার এই বোমকে, জনবিস্ফোরণের বোমকে সযত্নে লালন এবং পালন করছে। উদ্দেশ্য কি আমি জানি না, কিন্তু আমি জানি না কাদের লড়াই চলছে, কি নিয়ে লড়াই চলছে। তবে মনে হচ্ছে দেখে যে তৃণমূল কংগ্রেসের চিরাচরিত লড়াই, পয়সাটা কে তুলবে, এই নিয়ে লড়াই চলছে ওখানকার বিধায়ক এবং ওখানকার কাউন্সিলরের মধ্যে, তাদের লোকজন। গুলশানের সম্বন্ধে যে বদনাম বিজেপি বাজারে ছড়িয়ে বেড়াচ্ছে, যে গুলশান নাকি পাকিস্তানিদের ভরে গেছে, রোহিঙ্গাতে ভরে গেছে, এই ধারণা যে ভ্রান্ত, সেটা আমি প্রমাণ করে দেবো। কারণ গুলশানের প্রকৃত ভারতবর্ষের মানুষটাই বাস করে, যারা ভারতবর্ষে জন্মেছেন সেই মানুষটাই গুলশানে বাস করেন। এখানে রোহিঙ্গা, এখানে বাংলাদেশিদের কোনো অস্তিত্ব নেই।
আর এই যে গুলশান কলোনি, সেই গুলশান কলোনিতে দুষ্কৃতী দৌরাত্ম্য এবং বিলম্বিত জ্ঞান ববির গতকাল বলেছিলেন গুলশান কলোনিতে গুলি বোমা নিয়ে তিনি কিছুই নাকি জানেন না, কিন্তু আজ তিনি কি বললেন? আজ বললেন পুলিশকে আরো সক্রিয় হয়ে ক্রিমিনালদের গ্রেফতার করতে হবে। শুনুন আজকের তার বক্তব্য। গুলশান কলোনিতে আবারও এই গোষ্ঠীদ্বন্দ্ব, যেসব শহরে তো ভালো বিজ্ঞাপন নয়, ওখানকার মানুষ বলছেন যে আমরা শান্তিতে থাকতে চাই। ঠিক ঠিক, এটা পুলিশকে আরো সক্রিয় হয়ে ক্রিমিনাল অ্যারেস্ট করতে হবে। কোথায় কোথায় ও থাকে? এটা আমার জানা নেই, আমি কি করে, আমি জানি না ব্যাপারটা। এটা আমার জানা নেই, নিশ্চয়ইভাবে খবর এটা আমার জানা নেই, আমি এটা নিয়ে বলতে পারবো না। তুমি আমাকে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছ, যেটা আমি জানি না, আমি কি করে বলবো? না, নিরাপত্তা নিশ্চয়ই আমি কথা বলবো। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, কলকাতার মেয়র তিনি মাত্র কয়েক ঘন্টার মধ্যে তার অনেক কিছু কথার অদলবদল হয়ে যাচ্ছে। গতকাল তিনি বলেছিলেন যে গুলশান কলোনিতে ঠিক কি হয়েছে তার নাকি জানা নেই, আর আজকে তিনি বলছেন যে পুলিশকে নাকি আরো সক্রিয় হয়ে ক্রিমিনালদের গ্রেফতার করতে হবে। দেখুন, আসল বিষয়টা হচ্ছে যে এরা সমস্ত জেনেও না জানার ভান করে থাকে। আর একটা শব্দ যে গ্রেফতার করতে হবে, পুলিশকে সক্রিয় করতে হবে, তার আদেশটা কে দেবে? তাহলে স্বীকার করুক যে মুখ্যমন্ত্রীর দপ্তর, যেটা স্বরাষ্ট্র দপ্তর, সেটা ব্যর্থ, এই কথা স্বীকার করুক, ক্ষমা চাক। অতএব যে অবস্থা চলছে, লাগাতার বোমাবাজি, লাগাতার তাণ্ডব, তারপরেও যদি এর কোনো নিরসন না হয়, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এরা কতটা অসহায়। আসল কথা, মস্তান নিয়ে রাজনীতি করতে করতে এখন মস্তানদের হাতে পুরোপুরি এই বাংলার ভার চলে এসছে। সেখানে পুলিশ প্রশাসনকে দীর্ঘদিন ধরে অকেজো করার ফল আজকে তৃণমূল কংগ্রেসকে ভুগতে হচ্ছে। অতএব আমরা এর তীব্র নিন্দা করছি এবং আমরা চাইছি অবিলম্বে এই রাজ্যকে সন্ত্রাসবাদী এবং সমাজ বিরোধী মুক্ত করা হোক। ধন্যবাদ আপনাকে। সত্যি এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন তুলতেই হয়, তার কারণ খুন জখমের কোনো বিরাম নেই। ব্যারাকপুর শিল্পাঞ্চল, সেখানে আরও একটা খুনের খবর সামনে আসছে। জগদ্দলে একজন তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করা হয়। খুন বললে কম বলা হবে, কারণ তাকে কুপিয়ে খুন করা হয়, চিহ্ন তেমনটাই বলছে। তারপর খুন করে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ওই দেহ ফেলে রেখে দিয়ে যায় দুষ্কৃতীরা। তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে। আমার সহকর্মী অনন্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। অনন্ত, আমি জানতে চাইবো, এখনো পর্যন্ত এই খুন কে বা কারা করলো, কিভাবে হলো, পুলিশ কোনো রকম কুল কিনারা করে উঠতে পেরেছে? দেখো, পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে একটা বাড়ি সংক্রান্ত, বাড়ির দখল নিয়ে ঝামেলা। 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দাই হীরা কুরেশি, মাংস ব্যবসায়ী, তৃণমূল কর্মী। তার বাড়ির দখল বেশ কিছুদিন ধরেই তার ফোনে হুমকি আসছিল। আজকে ফোনে তাকে বরাদ দেওয়া হয়, যেহেতু বিশ্বকর্মা পুজো, তাকে মাংসের বরাদ দেওয়া হবে বলে তাকে ডাকা হয় কল্যাণী রোডে বিশ্বকরের কাছে, সেখানে নির্জন জায়গায়। সেখানে তাকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে কোপানো হয়, তারপর সে মাটিতে পড়ে যেতেই। অনন্ত, আমি একটু থামিয়ে তোমাকে জিজ্ঞেস করছি, এই যে ফোন করছে, ফোন করে যারা দিনের পর দিন ওনাকে হুমকি দিচ্ছিলেন বা এই সমস্ত যেটা বললে যে বরাত দেওয়ার কথা বলা হয়, সেটা কারা? মানে এই ফোনটা কারা করছে, কারা হুমকি দিচ্ছে, কারা ভয় দেখাচ্ছে? তারাই কি এই ঘটনা ঘটেছে বলে পুলিশ মনে করছে? পুলিশ তাদের সন্দেহের তালিকায় রেখেছে। তাদের যে মোবাইল ফোন, সেগুলো পুলিশ ট্রেস করছে। তাদের মোবাইল ফোনে এইগুলো কি কথোপকথন হয়েছে সেগুলো পুলিশ তদন্ত করছে। এই মোবাইল ফোন ট্র্যাক করে তাদেরও পুলিশ খোঁজার চেষ্টা করছে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। তারা কোন জায়গায় আছে লুকিয়ে, ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিভিন্ন থানাতে তাদের নামে একটা মেসেজ পাঠানো হয়েছে, যে মেসেজের মাধ্যমে তাদেরকে কিছু ছবি পাঠানো হয়েছে। এই ধরনের সন্দেহভাজন লোক যদি দেখা যায়, তাকে মেসেজ করতে, তাকে অ্যারেস্ট করতে, এমনই পুলিশ কমিশনারেট থেকে নির্দেশ দেওয়া হয়েছে। মৃত ব্যক্তি কি সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী ছিলেন? একদমই সক্রিয় তৃণমূল। যারা ফোন করে হুমকি দিতেন তারাও কি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বলে জানা যাচ্ছে?
সেইটা এখনো অস্পষ্ট পুলিশের কাছে। পুলিশ সেটাই তদন্ত করছে। বেশ, তবে যারা ধন্যবাদ অনন্ত, আপাতত তোমায় ধন্যবাদ জানাই। এই সংক্রান্ত কিছু বক্তব্য আমাদের কাছে এসেছে, আমরা শোনাবো। পর্যন্ত মৃতদেহ পাওয়া গেছে, আমরা ময়না তদন্তের জন্য পাঠাচ্ছি, সমস্ত কিছু আমরা চেষ্টা করছি। এখনই একদম যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে, এই সময়টাতে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। সকাল 7টার সময় আমি যখন দোকান খুললাম, এলাম দেখলাম রক্ত পড়ে আছে, জুতো পড়ে আছে, দেখে থানাকে কমপ্লেন করলাম, জানালাম, ফোন করে জানালাম। জগদ্দল আর বাসুদেব ওরা এসে এবার তলাতে একটা বডি বের, এই বয়স বললো তো 50 বছর মতো। পুলিশ আমাদের একটু সিগনেচার নিল, আপনার যেহেতু সামনে হয়েছে একটা কমপ্লেন নিল, নিয়ে চিনতে পারছেন না? না আমি চিন্তা বডিটা আমি দেখিনি। কিভাবে কি হয়েছে এটা এখনো কিছু বোঝা উঠতে পারছি না। পুলিশ প্রশাসন ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে, আর আশা করি কিনারা খুব শিগগিরই করতে পারবেন। কেন বা কিভাবে হয়েছে এই মুহূর্তে বলাটা ঠিক সম্ভব হচ্ছে না, পুলিশ পুরো ব্যাপারটাকে খতিয়ে দেখছে। দেখুন, আইন শৃঙ্খলা বাংলাতে নেই, বাংলায় আইন শৃঙ্খলা শব্দটা বাংলার সঙ্গে জোড়া উচিত নয়। ব্যারাকপুরে এই ঘটনাটা কোনো ভাবে, এই ঘটনাটা একটা ভাড়াটিয়া ঘর খালি করাবার জন্য পিন্টু বলে একটা প্রমোটার আছে, ও মুসলমান এও মুসলমান, মুসলমানকে মেরেছে। এখানে কোনো অন্য ম্যাটার নেই, ও ভাড়াটিয়া আর বাড়িওয়ালার ঝগড়ার মধ্যে ওকে মারিয়ে দিয়েছে, এইটাই ঘটনা আছে। এই মুহূর্তে আপনাদের 6টা আলাদা আলাদা ভিজুয়াল দেখাচ্ছে, আলাদা আলাদা ঘটনা। এ রাজ্যে তৃণমূল কংগ্রেস নেতা খুনের ঘটনা, এবং বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূলের হাতে তৃণমূল খুন। রেজিনগর, ভাঙড়, ইংরেজ বাজার, পরপর আপনাদের সেই ছবিগুলো আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। ভরতপুর, সাঁইথিয়া, মল্লারপুর, তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের খুনের ঘটনা পরপর এ রাজ্যে একটার পর এক। এই ঘটনা আরও একবার তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠী কুন্দলের যে বিষয়টা সেটাকে আরো প্রকট করে। হিংসা বিধ্বস্ত মণিপুর, সেই মণিপুরে গিয়ে শান্তি রক্ষার বার্তা দিলেন এবারে প্রধানমন্ত্রী। উন্নয়নকে সামনে রেখে হিংসা বন্ধ হোক, সব সংগঠনগুলিকে আর্জি নরেন্দ্র মোদী। চূড়াচাঁদপুরে জনসভায় মোদীর বার্তা, শান্তির পথে হেঁটে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করুন। মণিপুরের চূড়াচাঁদপুর, যা হিংসার মূল কেন্দ্র ছিল, সেখানে ঘরছাড়া বাসিন্দাদের সঙ্গে দেখা করেছেন তিনি। সঙ্গে ছিলেন রাজ্যপাল অজয় কুমার ভাল্লা। শিশুদের সঙ্গে কথা বলেন তিনি, তাদের হাতে আঁকা ছবি এবং ফুলের তোড়াও নিয়েছেন। উপহার দেওয়া পালকের টুপিও পরেন প্রধানমন্ত্রী। মণিপুরে 3700 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে ছোট ছোট পড়ুয়ারা যারা রয়েছেন তারা নিজের হাতে উপহার তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের প্রত্যেককে অভিবাদন জানাচ্ছেন, প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলেছেন, এবং এর পাশাপাশি বারবার করে তিনি হিংসা বন্ধের যে আর্জি, সেই আর্জি তিনি জানিয়েছেন। মণিপুরে শান্তি রক্ষার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুরে চূড়াচাঁদপুরে, যা হিংসার মূল কেন্দ্র ছিল, সেখানে ঘরছাড়া বাসিন্দাদের সঙ্গে দেখাও করেছেন তিনি। এবং মণিপুরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মিজোরামে পৌঁছে যান, এবং সেখান থেকে তিনি বিরোধীদের এক হাত নিয়েছেন। কি কি বলেছেন তিনি শোনাই আপনাদের। Some political parties in our country practice vote bank politics. Their focus was always on places which had more votes and seats. The entire Northeast, including states like Mizoram, suffered greatly because of this attitude. During Congress rule, medicines, test kits, and insurance policies were heavily taxed. That is why healthcare was expensive, but today all these have become affordable. India is the fastest growing major economy in the world. We are also seeing the growth of Make in India and exports. আপনারা শুনলেন ঠিক কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং
মিজোরামের বক্তব্য আপনাদের শোনালাম এবং এরপরে তিনি মণিপুরে পৌঁছে যান। হিংসা বিধ্বস্ত মণিপুর থেকে ঠিক কি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শোনাই আপনাদের। दुर्भाग्य से हिंसा ने इस शानदार इलाके को अपनी चपेट में ले लिया था। थोड़ी देर पहले मैं उन प्रभावित लोगों से मिला हूं जो कैंप्स में रह रहे हैं। उनसे बातचीत के बाद मैं कह सकता हूं कि उम्मीद और विश्वास की नई सुबह मणिपुर में दस्तक दे रही है। लोगों ने शांति का रास्ता चुना है, विकास को प्राथमिकता दी है। मुझे संतोष है कि हाल ही में हिल्स और वैली में अलग अलग ग्रुप्स के साथ समझौतों के लिए बातचीत की शुरुआत हुई है। अपील करूंगा कि शांति के रास्ते पर आगे बढ़कर अपने सपनों को पूरा करें, अपने बच्चों के भविष्य को सुनिश्चित करें। और मैं आज आपको वादा करता हूं, मैं आपके साथ हूं। সঙ্গে রয়েছেন আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ মণিপুরে মিজোরামে সেখানে তিনি গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি একটা বিষয় স্পষ্ট করছেন যে বেশ কিছু রাজনৈতিক দলের ভোট রাজনীতির ফল ভুগতে হচ্ছে গোটা উত্তর পূর্বকে। দেখুন আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে মণিপুরের ঘটনা ঘটেছে কবে, কতদিন ধরে চলেছে। এখন প্রধানমন্ত্রীর সময় হলো মণিপুরে যাওয়ার। সারা বিশ্ব ভ্রমণ করে এখন উনি শেষমেশ মণিপুরে গেলেন, যখন মণিপুর প্রায় কার্যত শান্ত। ভারতবর্ষে এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি আমরা, যে প্রধানমন্ত্রী সমস্যার সময় থাকেন না, সমস্যা থেকে মুখ ঘুরিয়ে থাকেন, পালিয়ে যান, সমস্যা থেকে নিজেকে সরিয়ে রাখেন, তারপরে সমস্যার সমাধান অটোমেটিক্যালি হওয়ার পরে উনি এসে উদয় হন এবং দেখান যে যেন উনি গেম মেকার এবং ইভেন্ট ম্যানেজমেন্ট করেন। ভারতবর্ষে এই মেইতি আর কুকিদের সমস্যা মণিপুরে যেভাবে হাজার হাজার মানুষের প্রাণ কেড়েছে এবং দুটো সম্প্রদায়ের মধ্যে হিংসা, হঠাৎ ওনার কুম্ভকর্ণের ঘুম তো 6 মাসে ভাঙত, কিন্তু কেন্দ্র সরকারের ঘুম এতদিন পরে ভাঙলো। এ এক অকর্মণ্য, এক অমানবিক নিদর্শন রাখলো প্রধানমন্ত্রী, যে এতদিন পরে উনি দেখাচ্ছেন ভারতবর্ষের মানুষকে আসলে ভোটের বাদ্যি বাজবে চারিদিকে, তাই উনি এখন সেগুলো মার্কেটিং করতে গেছেন। দিস আর অল কল্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। যখন সমস্যা ছিল তখন উনি জাননি। ধন্যবাদ আপনাকে। उनको डर से डर लगता है। उनका 56 इंची छाती है मगर डर से भरा हुआ है, इसलिए जब इंसान का दरकार होता नहीं जाते। अब रोड शो करने के लिए जा रहे हैं। ये तो हमारा बात नहीं, मणिपुर हम कागज में पढ़ा, मणिपुर का आदमी इंसान बोल रहा है, क्या बोला जाएगा। আর অপরদিকে মহালয়ার আগে ফের ভোটমুখী বাংলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাল থেকে 2 দিনের বঙ্গ সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝটিকা সফরে আগামীকাল বিকেলেই কলকাতায় আসছেন তিনি। আমি সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর যে কর্মসূচি, সেই কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বৈঠকও করবেন প্রধানমন্ত্রী। একদমই, দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে রয়েছেন, তিনি মণিপুর মিজোরাম হয়ে অসম পৌঁছাবেন এবং অসম পৌঁছে তিনি আগামীকাল রাতে রাজ্যে পৌঁছাবেন এবং রাজ্যের রাজভবনের থেকে সোমবার সকালে তার ফোর্ট উইলিয়ামে ভারতীয় সেনার কমান্ডারদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করার কথা এবং সেখানে কম্বাইন্ড কমান্ডার কনফারেন্সে তিনি যোগ দেবেন। অপারেশন সিঁদুরের পর কিন্তু এই উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে, যেখানে ভারতীয় সেনাবাহিনীকে আধুনিকীকরণ, তাদের সাজ সরঞ্জাম, একই সঙ্গে আগ্রাসী ভূমিকা কী করে পালন করবে ভারতীয় সেনা, সেই ধরনের একাধিক বিষয় রয়েছে এই বৈঠকের মধ্যে। একই সঙ্গে এই বৈঠকের দিকে কিন্তু সারা বিশ্ব তাকিয়ে থাকবে, কারণ প্রধানমন্ত্রী ভারতীয় সেনার কমান্ডারদের কী বার্তা দেন এবং কিভাবে
চীন, মায়ানমার, বাংলাদেশ সহ পাকিস্তান এই চারদিকে সীমান্তকে নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য, সীমান্ত পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার জন্য ভারতীয় সেনা কি কি ভূমিকা গ্রহণ করে সে ব্যাপারেও কিন্তু প্রধানমন্ত্রী বার্তা দেবেন বলে ভারতীয় সেনা সূত্রে খবর। একই সঙ্গে এই প্রধানমন্ত্রী কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে, তবে রাজনৈতিকভাবে তিনি কোনো নেতার সঙ্গে এই সফরকালে বৈঠক করবেন না বলে ইতিমধ্যে জানা গিয়েছে। শুধুমাত্র সেনা সামরিক বৈঠক করতেই তিনি এই ফোর্ট উইলিয়ামে আসছেন এবং 15 থেকে 17 এই 3 দিন এই কনফারেন্স চলবে, যার মধ্যে 15 তারিখ অর্থাৎ সোমবার তার হাতে এই কনফারেন্স উদ্বোধন হবে। এবং তিনি প্রধানমন্ত্রী ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, নিরাপত্তা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, 3 বাহিনীর প্রধান এবং চিফ ডিফেন্স অফ স্টাফ সহ একাধিক শীর্ষ কর্তারা উপস্থিত থাকবেন এবং এই গুরুত্বপূর্ণ বৈঠকের জন্যই কিন্তু রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধন্যবাদ তোমাকে শান্ত। এটাতে কিছু হবে না, তার কারণ অতিথি আসবে, অতিথি যাবে। বাংলার মানুষের কাছে হৃদয়ে মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। উনি যতই আসবেন এটা হয় না আসলাম, দেখলাম, জয় করলাম, এ হয় না। মানুষ, তুমি বাংলার টাকা বন্ধ করে রেখেছো, 100 দিনের টাকা বন্ধ, আবাসনের টাকা বন্ধ, প্রায় 2 লক্ষ কোটি টাকা যেটা বাংলার মানুষের উন্নয়নের টাকা, সেই টাকা তুমি বন্ধ করে রেখেছো। বঙ্গ সফরে সে কী হবে? আসবে, মুখ দেখাবে, চলে যাবে। বিজেপিকে ভোট দিতে বললেন তৃণমূলের উদয়ন গুহ। ভোটে জিতলেও দিনহাটা শহরে মানুষ গত নির্বাচনে তাকে ভোট দেননি বলে আক্ষেপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এরপরই তার মন্তব্য, সবসময় মানুষের পাশে থাকার মতো কোনো বিজেপি প্রার্থী থাকলে তাকেই ভোট দেবেন। একটা বিজেপি নেতাকে দেখিয়ে দিয়ে বলবেন যে এই লোকটা প্রার্থী হোক, কারণ এই লোকটা গত 5 বছর ধরে বিজেপি দলের হয়ে দিনাটার মানুষের পাশে দাঁড়িয়েছেন, দিনাটার মানুষের খোঁজ খবর করেছেন। দিনাটার মানুষ কোনো সমস্যায় পড়লে বিজেপির এই নেতাটাকে আমরা পেয়েছি। সেই রকম যদি কোনো প্রার্থী বিজেপির হয়ে দিনাটায় দাঁড়ায়, তাহলে আপনাদের তৃণমূলের কাউকে ভোট দেওয়ার দরকার নেই, বিজেপি প্রার্থীকেই ভোট দেবেন। আমি আপনাদের বলছি, যদি বিজেপির কাউকে এমন খুঁজে পাওয়া যায় যে আপনাদের পাশে থেকে দাঁড়িয়ে আপনাদের জন্য লড়াই করেছে, সেই লোকটাকে আপনারা ভোট দেবেন। আমাদের তাতে কোনো সমস্যা নেই, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের আপত্তিও নেই। কিন্তু এইরকম একটা লোক দিনাটার কোথাও খুঁজে পাবেন কিনা সেটা বিচার করার দায়িত্ব হচ্ছে আপনাদের। আপনারা শুনলেন উদয়ন গুহ, তিনি ঠিক কি বলেছেন সেই বক্তব্য শোনালাম। এবারে উদয়ন গুহকে সুযোগ সন্ধানী এমনটাই বলেছে বিজেপি। বাম জামানায় উদয়ন গুহ মধু খেয়েছেন, তৃণমূল জামানায় দল পাল্টে মন্ত্রী হয়েছেন। এবারে উদয়নবাবু বুঝতে পেরেছেন তৃণমূল আর থাকবে না, তাই এমন কথা বলছেন। কটাক্ষ করলেন বিজেপির কোচবিহার জেলার সহসভাপতি বিরাজ বসু। উনি বামফ্রন্ট আমলে সেখানে মধু খেয়েছেন, যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, উনি তৃণমূল কংগ্রেসে এসে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হয়ে মধু খাচ্ছেন। উনি বুঝে গেছেন তৃণমূল কংগ্রেস আর পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকতে পারছে না, সেই জন্য উনি বিজেপির প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলেছেন। ওনার রাজনীতি করার বয়স, উনি চিন্তা করেছেন আরও কিছুদিন আছে, এবার বিজেপিতে এসে ওনার মধু খাওয়ার ইচ্ছা জাগছে। গত রোববার এসএসসির নবম দশমের পরীক্ষা ছিল, আগামীকাল এসএসসির একাদশ দ্বাদশের পরীক্ষা রয়েছে। কাল 2,46,000 চাকরি প্রার্থী তারা পরীক্ষা দেবেন। কালকের পরীক্ষাতেও দাগিরা বসবেন না তো, এই প্রশ্ন নিয়ে কিন্তু চলছে একটা পরীক্ষা, একটা তরজা। আমার সহকর্মী সুমন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, আগামীকাল একাদশ দ্বাদশের পরীক্ষা রয়েছে, আমরা জানি অনেককেই আবার পরীক্ষায় বসতে হলে কিন্তু সেই প্রশ্নটাকে বোধহয় এই পরীক্ষার পরিস্থিতিতে এড়ানো যাচ্ছে না। দাগিরা বসবেন না তো? এখনো পর্যন্ত কি কি খবর রয়েছে বিভিন্ন সূত্রে? দেখো, 478টা পরীক্ষা কেন্দ্র এবং 2,46,000 পরীক্ষার্থী, শূন্যপদ 12,000-এর মতন, যেখানে আবারও একই কথা বলবো যে অনেকের চাকরি বাঁচানোর লড়াই, যারা 2016 শিক্ষক ছিলেন, আবার অনেকে প্রথমবার চাকরিতে বসার সুযোগ পাচ্ছেন চাকরির পরীক্ষায়। দেখো, দাগিরা বসছেন কি বসছেন না এটা আলোচ্য বিষয় অবশ্যই, কারণ সুপ্রিম কোর্টে গতকালই
রাজ্যের এই বিষয়ে ব্যাখ্যা তলব করা হয়েছে। তার কারণ ইতিমধ্যেই আইনজীবীরা সুপ্রিম কোর্টে গিয়ে অভিযোগ করেছেন 9-10 পরীক্ষায় অনেক দাগি পরীক্ষায় বসে গিয়েছেন। সেক্ষেত্রে কালকে যদি দাগি বসেন তাহলে এই পরীক্ষা কলুষিত হবে এবং এই পরীক্ষা পদ্ধতি নিয়ে আবারও একটা লিগাল পয়েন্ট তৈরি হবে। সেই জায়গায় এসএসসি তাদের মতন করে ব্যাখ্যা দিচ্ছে যে দাগিদের তালিকা, যেটা এসএসসির ঘোষিত দাগি যারা, তাদের তালিকা পরীক্ষা কেন্দ্রের বাইরে লাগানো থাকবে, তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু এসএসসি যাদেরকে দাগি বলে মনে করছে না, কিন্তু আইনত তারা দাগি, আইনজীবীরা মনে করছেন তারাই পরীক্ষায় বসলে ভবিষ্যতে লিগাল পয়েন্ট তৈরি হবে। এবার কালকের পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় সেটাই কিন্তু রাজ্য সরকারের লক্ষ্য। তবে এই আলোচনা, এই বিতর্ক এড়িয়ে কিন্তু কালকের পরীক্ষা সম্ভব নয়। একেবারে ধন্যবাদ সুমন। মাননীয় মুখ্যমন্ত্রী কালকে যে দ্বিতীয় দফার যে পরীক্ষা, মাননীয় মুখ্যমন্ত্রী খুবই আমাদের যা যা নির্দেশ দিয়েছিলেন আমরা সেই মোতাবেক এসএসসিকে জানিয়েছি এবং আমি সমস্ত পরীক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই যে প্রশাসনের তরফে সর্বোচ্চ স্তরে ব্যবস্থা নেওয়া আছে। কোনো আপনারা শান্তভাবে পরীক্ষা দিন, এটাই আমার মনে হয় যে আমাদের দিক থেকে, দপ্তরের দিক থেকে তো বটেই, মাননীয় মুখ্যমন্ত্রী সর্বোচ্চ স্তর থেকে এবং এসএসসি এ ব্যাপারে নির্ভুল এবং অভ্রান্তভাবে প্রস্তুতি তারা নিয়েছে। আশা রাখছি পরীক্ষাকাল শান্ত এবং নির্বিঘ্নে শেষ হবে। আপনারা শুনলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আগামীকাল পরীক্ষা যাতে নির্বিঘ্নে শেষ হয় তার একটা আশাবাদী তিনি। গত রোববার ছিল নবম দশমের, আগামীকাল 2,46,000 পরীক্ষার্থী, চাকরি প্রার্থী তারা পরীক্ষায় বসবেন যাতে নির্বিঘ্নে পরীক্ষা সুসম্পন্ন হয়। এসএসসির এই পরীক্ষা বিশেষ আলোচিত এই পরীক্ষা বলা ভালো, সেই দিকে অবশ্যই নজর রয়েছে। আগামীকাল একাদশ দ্বাদশের পরীক্ষা রয়েছে। এতে বোঝাই যাচ্ছে বাইরের রাজ্যে কোনো চাকরি নেই, বিজেপি শাসিত রাজ্যগুলো কোনো চাকরি নেই, তারা ছেলেমেয়েরা এখানে চলে আসছে। এবং বাংলা যেহেতু কখনোই, আমরা কি এই বাইরের রাজ্য থেকে আসা ছেলে মেয়েদের অপমান করব? বাইরে থেকে যে এসএসসি যারা পরীক্ষা দিতে আসছে তাদের কি আমরা হিন্দি বলছে বলে তারা করব? আমরা করব না। আমাদের সব ভাষাকে আমরা ভারতের সংবিধানকে মান্যতা দিয়ে, ভারতের যে সংঘীয় ধাঁচা, যে ফেডারেল স্ট্রাকচার, তাকে মান্যতা দিয়ে আমরা তাদের বলবো আপনারা আসুন, আপনার পরীক্ষা দিন। বীরভূমে অবৈধ খাদান কাড়লো এবারে প্রাণ। আর এতগুলো প্রাণ চলে যাওয়ার পরেও প্রশ্ন উঠছে যে হুঁশটা কবে ফিরবে। নলহাটির বাহাদুরপুর থানা, সেখানে খাদান ধসে মৃত্যু হয়েছে 6 জনের, এখনো পর্যন্ত অনেকেই নিখোঁজ। প্রাণের ঝুঁকি নিয়ে বসবাস, তাও মুখে কুলুপ স্থানীয়দের রুজি রুটি নির্ভরশীল অবৈধ খাদানি। খবর সূত্রের সে কারণেই কি মুখ খুলতে ভয় পাচ্ছেন এলাকার মানুষ? দীর্ঘদিন অনুমতি ছাড়াই পাথর তোলার কাজ চলছে কিভাবে? অবৈধ খাদানের খবর করতে গেলেই হুমকির মুখে পড়তে হচ্ছে কেন? সব জেনেই কেন নির্বিকার রয়েছে প্রশাসন, উঠছে প্রশ্ন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নলহাটি বাহাদুরপুর গ্রামের কাছে। আর এই বাহাদুরপুর গ্রামের কাছে এই যে রাস্তা চলে যাচ্ছে, সেখানেই কিন্তু রয়েছে সেই অবৈধ পাথর খাদান। যেই পাথর খাদানে গতকাল মৃত্যু হলো প্রথমে 5 জনের, পরে আরো একজন, সব মিলিয়ে 6 জনের আহত বেশ কয়েকজন। আর এই সমস্ত কিছুর পেছনে রয়েছে কিন্তু এই অবৈধ পাথর খাদান। কিভাবে এই অবৈধ পাথর খাদান চলছে প্রশাসনের নজর এড়িয়ে, সেদিকে যেমন প্রশ্ন উঠছে, পাশাপাশি আরো একটা প্রশ্ন উঠছে। বীরভূম জেলায় 216 থেকে 17টি পাথর খাদান রয়েছে, তার মধ্যে মাত্র 6টি পাথর খাদানে রয়েছে পরিবেশ দপ্তরের ছাড়পত্র, অর্থাৎ বাকি সমস্ত পাথর খাদান অবৈধ। কিন্তু দিনের পর দিন এই ধরনের পাথর খাদান এখানে কি করে চলছে প্রশাসনের নজর এড়িয়ে, বড় সড়ো প্রশ্ন এখন এখানে। স্থানীয় বাসিন্দারা মুখ খুলতে নারাজ, কারণ তারা ভয়ে চুপ হয়ে রয়েছে, যদিও আতঙ্কে রয়েছে, কিন্তু ক্যামেরার সামনে মুখ আনবেন না, এমনটাও কিন্তু জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বছর খানেক আগে আমরা দেখলাম 5 থেকে 6 জনের মৃত্যু হয়েছিল খয়রাশোলে অবৈধ পাথর খাদানে ব্লাস্ট করার সময়। যে ব্লাস্টের যে বিস্ফোরণ আনা হয়েছিল, সেই বিস্ফোরণ হঠাৎই ব্লাস্ট করে, তারপর সেখানে একাধিক ব্যক্তির মৃত্যু হয়। আজ ফের 6 জনের মৃত্যু হলো। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, এই মৃত্যু কমবে কবে, বন্ধ হবে কবে, অবৈধ খাদান বন্ধ হবে কবে? ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, টিভি 9 বাংলা। মহল্লার একটা আর আপনার এই পুষড়ের একটা, এরা দুটোই উপরে ছিল আর বাকিগুলোকে জল সহ করে। টোটাল কজন? না, হাসিবুল তো উপরে ছিল, একটু এই পাশে আসেন না, ডিল করছিল না, ও ঘনে আছে, ও ঘনে, ওরা উপরে ছিল, সবাই উপরে ছিল, সব যে কয়টা আহত হচ্ছে সব কয়টাই ছিল ওই সোজা ডিল করছিল, কেউ ধুলো পড়ছিল, কেউ গাছ ছিল, মানে ইদি বারুদ গাছ ছিল।
আমার কাছে খবর আছে বীরভূম জেলার 200 পাথর খাদানের মধ্যে 6 থেকে 7খানা সরকার অনুমোদিত পাথর খাদান, বাকি খাদানগুলো অবৈধ। এবং অবৈধ খাদানগুলিতে কিভাবে জিলেটিন আসে, অর্থাৎ পাথর খাদানগুলোকে বাস্টিং করতে গেলে যে সমস্ত কেমিস্ট্রির আনুষঙ্গিক প্রয়োজন, সেই পদার্থগুলো কোথা থেকে আসে এগুলো দেখার বিষয়বস্তু। এগুলো রাজ্য সরকার ঠিকভাবে দেখবে না, তাই আমরা রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে এটার এনআইএ তদন্ত চাইছি। যদি তদন্ত ঠিকঠাক না হয়, প্রয়োজনে কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব, যেন অবৈধ খাদানগুলো বন্ধ হয় এবং আমাদের বীরভূমের ছেলে মেয়েদের আর যেন প্রাণ না যায়। নলহাটিতে পাথর খাদান ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে 6 শ্রমিকের। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর। পাথর খাদানে অবৈধ প্রাণঘাতী বিস্ফোরক সামগ্রী ব্যবহারের অভিযোগ বিরোধী দলনেতার। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও তুলেছেন শুভেন্দু। টিভি9 বাংলার খবর সম্প্রচারের পরেই পুলিশের তৎপরতা অনেকাংশেই বেড়ে যায়। আরামবাগের এসডিপিও নেতৃত্বে ভাবাদিঘির আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ কথা বলে, আলোচনায় বসে। প্রতিশ্রুতি পূরণের জন্য পুলিশের কাছে গ্রামবাসীরা আবেদন করেছিলেন। ভাবাদিঘির অংশে এখনই কাজ হবে না আন্দোলনকারীদের পুলিশ আশ্বস্ত করেছে। আর তারপরেই ভাবাদিঘির অংশ বাদ রেখে গোঘাট স্টেশনের দিকে রেল প্রকল্পের মাটি ফেলার কাজ শুরু হয়েছে। যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী দেখা গিয়েছে এলাকায় এবং র্যাফ মোতায়েন করা হয়েছে। টিভি9 বাংলার খবর সম্প্রচারের পরই নড়ে চড়ে বসলো রেল ও রাজ্য প্রশাসনের পুলিশ। আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক ভাবাদিঘি গ্রামে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে এবং তাদের আশ্বস্ত করে যে দিঘির দিকের অংশের কাজ কিন্তু এখনই হবে না। এই মুহূর্তে রেলের কাজ শুরু হয়ে গেছে, মাটি আসতে শুরু করেছে। পেলোডার ইতিমধ্যেই রেলের যে অংশ আছে ভাবাদিঘির অংশটা বাদ দিয়ে সেই অংশে কাজ শুরু করেছে। এই ঠিক আমার ডান দিকে ভাবাদিঘি এবং এই দিকের অংশে কিন্তু কোনো কাজ হবে না, ভাবাদিঘির পূর্ব দিকের অংশে কাজ হবে। তাতে আন্দোলনকারীরা সায় দেয়, কিন্তু আন্দোলনকারীদের দাবি তাদের যে প্রতিশ্রুতি আছে সেই প্রতিশ্রুতি কিন্তু পূরণ করতে হবে, তারপরেই ভাবাদিঘির অংশে কাজ হবে। পুলিশ প্রশাসনের লোকজন কিন্তু এখানে উপস্থিত আছে এবং প্রচুর পরিমাণে পুলিশ এবং রেল পুলিশও ভাবাদিঘিতে মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে কাজ শুরু হয়ে গেছে। আর টিভি9 বাংলা এটাই খবর সম্প্রচার করেছিল। শুক্রবার দুপুরের পর থেকেই যখন ভাবাদিঘির অংশে কাজ করতে যায় রেল, তখনই আন্দোলনকারীরা রেড়ে করে বেরিয়ে আসে এবং কাজ বন্ধ করে দেয়। কিন্তু পুলিশ আধিকারিক যখন গ্রামবাসীদের সঙ্গে কথা বলে এবং তাদের প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেয়, তারপরেই কাজ হবে, যখন কথা দেয় তারপরে কাজ শুরু হয়েছে। গোঘাটের ভাবাদিঘি থেকে ক্যামেরা মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, টিভি9 বাংলা। কাজ শুরু হয়ে গেল, কোনো আমাদের যে চুক্তি আছে সেগুলো আর অ্যাভয়েড করে যাচ্ছে, মানছেন না, আমাদেরকে ডাকছেন না, আমাদেরকে যেন একটা এড়িয়ে যাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে একটা আমরা অবস্থান করেছি। হঠাৎ দিক দিয়ে কাজ করতে শুরু করে দিয়েছে আমাদেরকে না জানিয়ে, যেটা কথা ছিল না ওরা শুরু করে দিয়েছে। গ্রামের মানে বিক্ষিপ্ত হয়ে গেছে, তারা খুব বিক্ষুব্ধ দেখাইছে, অন্য কিছু না। এই হচ্ছে খবর। আমরা কথা দিয়েছি দিঘি বাদ দিয়ে কাজ করুক, আমরা কেউ কিছু বলবো না। ওড়িশায় গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ বাদুড়িয়ার সবজি ব্যবসায়ী। 4.5 লক্ষ টাকা সহ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠছে। গত 7ই সেপ্টেম্বর কটকের ছত্রবাজারে গিয়েছিলেন হায়দারপুরের বাসিন্দা, যার নাম আনারুল ইসলাম। 9 সেপ্টেম্বর ফেরারের কথা থাকলে ওই ব্যবসায়ীর সঙ্গে তারপর থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না। ভিন রাজ্যে বাঙালি ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে আবারও এক্ষেত্রে প্রশ্ন। ব্যবসায়ীর পরিবার প্রশ্ন তুলেছেন আরও একবার। সাহায্য চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আনারুলের স্ত্রী আবেদন করেছেন। আমি রোববার দিন গিয়েছি, কোথায় গেছে? উড়িষ্যায়। সেই গিয়ে সোমবারের দিনকে বাড়ি আসছিল, বাড়ি আসলে টাকা নিয়ে আসছিল। কত টাকা? 4,60,000। তারপর আসতে আসতে গাড়িতে আস্তে আস্তে ওখান থেকে কিডন্যাপ করে নিয়েছে। কিডন্যাপ করেছে? হ্যাঁ। কারা করেছে কিছু জানতে পারেন? আমি জানতে পারিনি। ও পার্টি আমাদের একটা সবজি পার্টি আছে, তাতে কাজ করে। আচ্ছা। ও উড়িষ্যায় মাল নিয়ে যায়, ওখানে মাল গোডা আড়তে দিয়ে ওখান থেকে বেচা কেনা করে যে টাকাটা দেয় সেই টাকাটা নিয়েও চলে যায়। এইবার ও 30 বছর ধরে এই কাজ করছে। ব্যবসা পার্টিরা ওরা ফোন লাগে, ওদের টাকার দরকার, মানে ফোনের আর কোনো যোগাযোগ আমাদের নেই।
আমার মনে হচ্ছে ওই টাকার জন্য তাকে কেউ হাইজ্যাক করে তুলে নিয়ে গিয়ে টাকাটা নেওয়ার জন্য নিয়ে তারা আটকে রেখেছে। আমার সন্তান আমি চাই, আমার ছেলে চাই, আমি আমার কিছু চাই না, আমার সন্তানই আমি চাই। আমার সোনা সঙ্গে বার করে দেয় না একটু। গঙ্গার গ্রাসে মানচিত্র থেকে মুছে যাচ্ছে মালদার ভূতনি। 2 সপ্তাহের ব্যবধানে ফের ভাঙনের কবলে ভূতনি। ভূতনির কেশপুরে ফের ভয়াবহ ভাঙন। সুব্রত রয়েছেন আমাদের প্রতিনিধি। সুব্রত, সেই মুহূর্তে সেখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের কি পরিস্থিতি, কি বলছেন তারা? দেখো, এই মুহূর্তে আতঙ্ক রয়েছে এবং একই সাথে জল যেহেতু ঢুকছে, কারণ আগে থেকেই বহু পরিবার মানে বাঁধে আশ্রয় নিয়ে আছেই, কারণ জলবন্দি তাদের ঘর বাড়ি জলে ডুবে রয়েছে এখনো পর্যন্ত। আগের ইয়েতেই মানে আগে যখন বাঁধ ভেঙে গেছিল তারপর থেকেই বহু পরিবার এখনো পর্যন্ত উদ্বাস্তু হয়ে বাঁধে বা অন্যত্র আশ্রয় নিয়ে আছে। এরই মধ্যে আবার বাঁধের অন্য একটা প্রান্ত, সেটা হচ্ছে কেশরপুর, সেই ভূতনি এলাকাতেই, এবং সেখানে কেশরপুরে সেখানে বাঁধ ভেঙে গেছে এবং যেহেতু তীব্র ভাঙন চলছে এবং ভাঙনের পাশাপাশি জল কিন্তু আবার নতুন করে গ্রামে ঢুকতে শুরু করেছে এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে পুরনো বটগাছ, যেখানে এমন একটা জায়গা এখানে কিন্তু রাজনৈতিক মানে এই জায়গাটা খুব উল্লেখযোগ্য, যে জায়গায় আমরা ছবি আমরা দেখাচ্ছি, যে বটগাছটা প্রাচীন বটগাছ এবং তার সাথে সংলগ্ন ছোট্ট শিব মন্দির, এই এলাকাটা কিন্তু অনেকটাই ছিল, পুরোটাই কিন্তু জলের তলায় তলিয়ে গিয়েছে। এখানে পুরো জায়গাটা জলের তলায় চলে যাওয়ার ফলে কিন্তু সমস্যায় রয়েছেন যারা সেখানকার বাসিন্দারা রয়েছেন তারা। ধন্যবাদ তোমাকে। অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে গুলি চলল। মোটর বাইকে করে অজ্ঞাত পরিচয় 2 ব্যক্তি অভিনেত্রীর বারেলির বাড়ির সামনে আসে। প্রায় 10 থেকে 12 রাউন্ড গুলি চালায় বলে পুলিশ সূত্রের খবর। কেন দিশার বাড়িকে টার্গেট, কারা চালালো এই গুলি? জানা গিয়েছে অভিনেত্রীর বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় নেপথ্যে রয়েছে গোল্ডি ব্রার এবং ঘটনার দায় স্বীকার করেছে গোল্ডি। দিশার পরিবার হিন্দু ধর্মের অপমান করছেন, অন্তত এমনটাই দাবি করছেন গোল্ডি। সনাতন ধর্মের অপমান তারা কিছুতেই মেনে নেবে না, তাই এটা একটা সাবধান বাণী ছিল। গত বছরই সলমান খানের বাড়িতে গুলি চলে, ঘটনার দায় স্বীকার করে নেয় গোল্ডি এবং লরেন্স বিষ্ণু। एक्टर दिशा पाटनी के घर पर अज्ञात बदमाशों ने लगातार फायरिंग की और मेरी मौजूदगी उनके घर पर देख सकते तस्वीरें, यही दिशा पाटनी घर है। उनके पिता की यानी जगदीश पाटनी की नेम प्लेट दिखाई देगी और रिटायर्ड सीओ। सामने मैं आपके लिए तस्वीर दिखाऊं तो इसी घर पर 2 अज्ञात बाइक सवार जो बदमाश थे उन्होंने ताबड़तोड़ फायरिंग की, कई राउंड फायरिंग की। पूरा जो मोहल्ला था वो दहशत में पहुंच गया। सामने अपने कैमरामैन से जरा विजुअल्स दिखाने की कोशिश करें। देखिए किस तरह से जो गोलियों के निशान है अभी भी आपके लिए दिखाई देंगे। ये देखिए यहाँ की जो दीवार का इसे टूट गया और सामने मैं आपके लिए दिखाऊं जरा आप कैमरामैन से जरा लॉन्ग करके विजुअल दिखा। देखिए किस तरह से यहाँ जो गोलियों के निशान है अभी भी आपके लिए दिखाई देंगे। सामने टॉप एंगल से आपके लिए दिखाना चाहूंगा तो ऊपर भी यानी कि 1 2 3 4 5 7 यानी 7 से 8 गोलियों को जो निशान है स्पष्ट दिखाई दे रहे हैं। यही दिशा पाटनी का घर है। इस घर में उनके जो पिता है जगदीश पाटनी वो रहते हैं, उनकी बड़ी बहन खुशबू पाटनी मेजर रिटायर्ड वो रहते हैं और उनकी मम्मी रहते हैं। जैसे फायरिंग की आवाज सुनी उसके बाद पूरा घर में जो था वो दहशत का माहौल हो गया। अब पूरे घर की सुरक्षा व्यवस्था बढ़ा दी गई। एक बार सामने मैं आपके लिए दिखाऊंगा, देखिए जो जगदीश पाटनी है उनके पिता जगदीश पाटनी वो दिखाई देंगे और सामने आपके लिए दिखाना चाहूंगा। देखिए किस तरह से पूरे घर के लिए सामने तब्दील कर दिया, आधुनिक हथियारों से लैस होकर यहाँ पर लगातार सुरक्षा कर्मी दिखाई देना। पूरे मामले के एसएसपी अनुराग आ रहा है, मॉनिटरिंग कर रहे हैं और घर की जो सुरक्षा है वो लगातार बढ़ा दी गई है। जल्द से जल्द जो आरोपी हैं उनके लिए गिरफ्तार किया जाए। मनवीर सिंह, TV9 भारतवर्ष, बरेली। 2 अज्ञात व्यक्तियों के द्वारा मेरे घर पर बर्स्ट फायर किया है। 8-10 राउंड तो मेरे ख्याल से फायर हुई है। पुलिस ने अपना पूरा जितना प्रयास पुलिस कर सकती है कर रही है। गोल्डी बरार ने ली है ये तो फेसबुक या ट्विटर के माध्यम से पता चल रहा है, लेकिन अभी स्पष्ट नहीं है। खुशबू का भी जो बयान था उसको तोड़ मरोड़ के पेश किया गया है। आपने देखा होगा उसका नाम प्रेमानंद जी महाराज से भी जोड़ा गया है। हम लोग सनातनी हैं और हमेशा हम गुरु जी, आचार्य जी और इस तरह के जो हमारे साधु संत हैं उनका हम ससम्मान करते हैं। लेकिन अगर कोई उनके बयान को तोड़ मरोड़ के या उसमें कट पेश करके अगर ये करता है तो ये कहीं न कहीं पे हमको नीचे गिराने की एक साजिश है। अरे कम दे किंतु खाटी दे। MDH कश्मीरी लाल लौंकार गुड़ो। MDH